জাতিকে মেসেজ দিতে চাই, এই জোটই হচ্ছে গোটা বাংলাদেশের আস্থার প্রতীক। এই অনুষ্ঠানের পবিত্র কোরআনের পাকে তেলাওয়াতের মাধ্যমেই শুরু হবে। তার আগে আজকের এই সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করবেন এই জোটের প্রস্তাবিত জোটের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রস্তাবিত জোট সম্মিলিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর সভাপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সবাইকে করতালির মাধ্যমে সম্বোধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হবে। তার আগে আমি একটু আজকের অনুষ্ঠান পরিচালনা আমি আছি মুস্তফা আল মাহমুদ, আমি জাতীয় পার্টির কো চেয়ারম্যান, এবং আরিফুর রহমান খান, আমরা এই অনুষ্ঠান পরিচালনায় আছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হবে। তেলাওয়াত করবেন গুলশান জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা আহসানুল্লাহ। হাফেজ মাওলানা আহসানুল্লাহ সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العظيم. তিলাওয়াতকৃত দুটি আয়াতের অনুবাদ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বলুন হে আল্লাহ, আপনি সমগ্র রাজত্বের মালিক, যাকে ইচ্ছে রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছে রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছে সম্মানিত করেন আর যাকে ইচ্ছে অপমানিত করেন।
সমস্ত কল্যাণ আপনার হাতেই। আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আপনি দিনকে রাতে এবং রাতকে দিনে প্রবিষ্ট করান। মৃত থেকে জীবন্তের আবির্ভাব ঘটান, আবার জীবিতকে মৃত্যু দান করেন। যাকে ইচ্ছে অপরিমিত বেহিসাব রিজিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মাওলানা আহসানুল্লাহ সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং অর্থসহ ব্যাখ্যা করার জন্য। আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিবন্ধিত এবং অনিবন্ধিত দল সহ 18টি দল আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন। মনে কি এখনই দেবেন? মনে তো শেষে দিছে, শেষে দেওয়া আছে। আচ্ছা আছে আচ্ছা, এখনই মনে করবেন। যে এ পর্যায়ে আজকের এই জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবার জন্য দোয়া করবেন এবং জোটের জন্য দোয়া করবেন গুলশান জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহিম। আমি মাওলানা আব্দুর রহিম সাহেবকে আজকে মুনাজাত পরিচালনা করার জন্য বিশেষ করে অনুরোধ করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. سورة فاتحة سورة إخلاص পড়ি। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم آمين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك العز كله ولك المجد كله ولك الخلق كله بيدك الأمر كله. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم أنت خير الراحمين. রব্বুল আলামিন আমাদের এই দোয়ার মাহফিলকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। আমাদের সকলকে ক্ষমা করে দাও, আমাদের গুনাহ দিকে তাকাইও না, তোমার রহমতের উসিলায় মাফ করে দাও, তোমার বন্ধুর খাতিরে মাফ করে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই জাতীয় পার্টিকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আজকের এই সমস্ত ঐক্য ফ্রন্টে যারা আসছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। এই ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ মহাসচিব সহ সমস্ত যারা নেতৃবৃন্দ আসছেন আল্লাহ সকলকে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন প্রধান অতিথি
আল্লাহ যিনি আসছেন ওনাকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব ওনাকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ চেয়ারম্যান এবং মহাসচিব সহ ওনারা যারা নেতৃত্বে আছেন ওনাদেরকে ফলো করার অনুসরণ করার সকলকে তৌফিক দাও ইয়া আল্লাহ। তোমার সাহায্য নিয়ে আমরা এই সংবাদ সম্মেলন শুরু করছি, দয়া করে কবুল করে নাও। রাসূল পাক রসুল আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও। সুদের মদিনায় তৈবায় সবুজ গম্বুজের নিচে দোয়ার হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। ভাই বোন যারা সকলে আসছেন সকলকে কবুল করে নাও ইয়া আল্লাহ। যারা ইন্তেকাল করেছেন ওনাদেরকে মাফ করে দাও। বিশেষ করে ইয়া আল্লাহ আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে তুমি মাফ করে দাও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও আল্লাহ। বাংলাদেশের জন্য অনেক কিছু তিনি করেছেন, ইসলামের জন্য অনেক কিছু করেছেন আল্লাহ। সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন আল্লাহ রব্বুল আলামিন খালেদা জিয়া অসুস্থ, তাকে সেভাবে কামেলা আজরা দান করো ইয়া আল্লাহ। ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, সকলকে কবুল করে নাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কাকে দিলে কাকে নেতৃত্বে আনলে তোমার দ্বীনের ফয়সালা হবে, দ্বীনের কার্যক্রম হবে, এই ইসলামী তাহাদিব তামাদ্দুন নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো, সেই রকম পরিবেশ তুমি কায়েম করে দিও আল্লাহ। আল্লাহ নেতৃস্থানীয় যারা আছেন ওনাদেরকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই মাজলিসে যার হাতখানা পছন্দ হয়, যার আমল তোমার দরবারে গ্রহণযোগ্য, তাকে কেন্দ্র করে আমার দোয়াকে মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা অসুস্থ আল্লাহ সকলকে সেভাবে কামেলা আজলা দান করো, পূর্ণ সুস্থতা দান করো। আমাদের বাকি হায়াতকে তোমার গোলামির জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ। বেশি বেশি করে নেক আমলের তৌফিক দাও, গুনাহ বর্জনের তৌফিক দাও ইয়া আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ওয়া ফাওবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফদলিকা ইয়া আজিজ। আল্লাহ এই ফ্রন্টে যারা আসছে আল্লাহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দাও। নেতৃবৃন্দকে আল্লাহ অনুসরণ করা, নদানের কথা অনুযায়ী চলার সকলকে তৌফিক দাও ইয়া আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ধন্যবাদ মাওলানা আব্দুর রহিম সাহেবকে মোনাজাত পরিচালনা করার জন্য। এই পর্যায়ে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিবেন জোটের অন্যতম নেতা, জাতীয় জনতা পার্টি বাংলাদেশের অ্যাক্টিং চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং এই জোটেরও মহাসচিবের দায়িত্ব পালন করার জন্য প্রস্তাবিত আছেন জনাব গোলাম সরোয়ার মিলন। আমি গোলাম সরোয়ার মিলন সাহেবকে জোটের নেতৃবৃন্দকে পরিচয় করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের রাজনীতিতে আমি বলবো একটি ঐতিহাসিক দিন, এই কারণে দেশের এই ক্রান্তিকালে, দেশের এই অস্থিরতার সময়ে আমরা এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদেরকে পরিচয় করে দেওয়ার কথা বলা হয়েছে। আমি পরিচয় করে দেওয়ার পূর্বে 1 মিনিটের মধ্যে একটি সূচনামূলক বক্তব্য রাখতে চাই, কারণ আমাদের সঞ্চালক সাহেব খুব সুন্দরভাবে সঞ্চালনা করেছেন। আপনারা সবাই জানেন যে আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। তাই আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, যিনি একই সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান, তার সাথে উপস্থিত আছেন আরেকজন সাবেক মন্ত্রী, জেপির চেয়ারম্যান, আজকের প্রধান অতিথি আনোয়ার হোসেন মঞ্জু। তিনি আজকে
এই মহতী অনুষ্ঠানের মধ্যমণি হিসাবে আমাদের কাছে আছেন। তারপরে আমাদের রুহুল আমিন হাওলাদার সাহেব, সাবেক মন্ত্রী, আমাদের কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্নু, আবু হোসেন বাবলা, এরা তো আপনার চেনেন, এরা জাতীয় নেতৃবৃন্দ। ডান দিকে যারা আছেন তাদেরকে পরিচয় করা দেওয়ার পূর্বে আমরা এই দলগুলি কেন আজকে জোটটা করলাম, এটি শুধু এইটুকু বলতে চাই, জাতির এই ক্রান্তিকালে আমরা সম্মিলিতভাবে এদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণের ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের পথ চলা সেই এবং আগামী দিনের নতুন বাংলাদেশের যে রাষ্ট্র সংস্কার, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদ, মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনীতিকে বেগবান করা এবং ইসলামিক মূল্যবোধ সহ সর্বধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটা স্বাধীন বিচার ব্যবস্থার প্রতিষ্ঠার লগ্নে আজকে আমাদের এই ঐতিহাসিক সমাবেশ। আজকে এই ঘরোয়াভাবে হলেও এখানে সব নেতৃবৃন্দ আসছেন। আমরা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, আপনারা দেখতে পাচ্ছেন এনডিএফ এই নামে আমরা আমাদের যা বক্তব্য, আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধান অতিথি, আমাদের আগামী দিনের প্রস্তাবিত মুখপাত্র জনাব রুহুল আমিন হাওলাদার সাহেব বক্তব্য রাখবেন। আমি বক্তব্য রাখবো না, আমি শুধু এটুকু বলবো, মৌলানা সাহেব দোয়া করে গেছেন। আমি মনে করি মৌলানা ভাসানী আজকে নেই, আমাদের জাতীয় নেতা নেই। আজকে বেগম জিয়াকে অবশ্যই শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। আল্লাহ পাক তাকে যেন সত্যিকারভাবে অতি দ্রুত একটি স্বাস্থ্য, তার আরোগ্য কামনা করছি, যাতে করে তিনি এই ক্রান্তিকালে একটি ভূমিকা রাখতে পারেন দেশের এই বিরাজমান অবস্থায়। পাশাপাশি এটুকু বলবো যে আমরা যাতে করে এই জোট আগামী দিনে একটি আদর্শিক জোট, এই জোট আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতার জন্য এই জোট আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য এই জোট ভূমিকা পালন করবে। সুতরাং এই জোট সামনে আমাদের আরও বর্ধিত হবে, আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে যারা আসবেন, কারণ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের পুনর্জাগরণ চাই। কারণ বাংলাদেশ আজকে নতুন করে জাগাতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের কথা অনেকে বলেন, কিন্তু আজকে বাংলাদেশ ক্লান্ত, রাজনীতি কিছু মানুষের কাছে, কিছু গোষ্ঠীর কাছে চলে গেছে। আমরা সাধারণ মানুষের কাছে রাজনীতিটা নিয়ে যেতে চাই, আমরা একটি নতুন জাগরণ করতে চাই। তাই বাংলাদেশি জাতীয়তাবাদকে আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এবং গণতন্ত্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে, আজকে জনগণের মালিকা প্রতিষ্ঠানের লক্ষ্যে আমরা এই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আমরা তৈরি করেছি। আমি আমার বক্তব্য বেশি রাখবো না, তাই আমি আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। সভাপতির নাম বললাম, আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ, উনি আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি আমাদের তারপরে আনোয়ার মঞ্জুর নাম সহ আমি এখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দের কথা বলেছি। জাতীয় পার্টি এবং জেপির নেতৃত্বে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি, আমি গোলাম সরওয়ার মিলন, জনতা পার্টি বাংলাদেশের আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই ফাঁকে বলে দেই, আমাদের মহাসচিব অনাকাঙ্ক্ষিত একটি মিথ্যা মামলায় তাকে গতকালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা এখান থেকে তার আশু মুক্তি দাবি করছি এবং আশা করি তিনি মুক্তি পেয়ে যাবেন। এই পর্যায়ে আমি আরও পরিচয় করে দিচ্ছি, আমাদের মুসলিম লীগের আজকে যে থাকার কথা ছিল আমাদের বেগম জুবাইদা কাদের, উনি আসতে পারেন নাই। আমাদের আরেক সহকর্মী আমাদের মহসিন রশিদ সাহেব আছেন। আর রেজিস্টার্ড যে কটা পার্টি আছে, আমি তাদেরকে একটু সম্মানিত করার লক্ষ্যে তাদের নামটা আগে বলতে চাই। ধরেন জেপি জাতীয় পার্টি মঞ্জু, এটা তো রেজিস্টার্ড, আপনারা সকলেই জানেন। তারপরে আছে তৃণমূল বিএনপির চেয়ারম্যান মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান, আপনি একটু দাঁড়িয়ে একটু যে হাত করেন। তারপরে আছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আমাদের অত্যন্ত কাছের মানুষ, যিনি প্রধান সংগঠক আবুল আয়েস মুন্না। তারপরে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের বিএনএমের ডাক্তার আব্দুর রহমান। আব্দুর রহমান সাহেব আছেন না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, শাহ জাফর সাহেব আছেন। যাই হোক, এবং এখানে মুসলিম লীগ বলেছি। তারপরে আমি পরিচয় করে দিতে চাই জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান আবু নাসের এম ওয়াহেদ ফারুক। আচ্ছা, নামগুলো। জাতীয় সংস্কার জোটের চেয়ারম্যান মেজর আমিন আফসারি,
আমি নাফসারি ভাই একটু আপনি ওই অডিয়েন্সে আছেন জি বাংলাদেশ সংস্কার পার্টি ওকে হ্যাঁ আফাজুল আগে আচ্ছা বলতেছে এই যে পিছনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে আছেন আমাদের এখানে স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম মহাসচিব অধ্যাপক হুমায়ুন কবির আচ্ছা যাই হোক আমরা এখানে আমাদের সেকেন্ড সারিতে মহাসচিবরা বসে আছেন আমি প্রেসিডেন্টের নামটাই বলে যাই সময়কে বাঁচাতে হবে আচ্ছা এখানে বাংলাদেশ সার্বজনীন দলের চেয়ারম্যান নূর মোহাম্মদ মনির তারপরে আছেন অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম আর করিম তারপরে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ARM জাফরুল্লাহ চৌধুরী ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান SM আশিক বিল্লাহ তারপরে আছেন জাসদ শাহজাহান সিরাজের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান নারায়ণ কুমার দাস জাতীয় গণতান্ত্রিক লীগের এম এ জলিল এবং আরেকটা পার্টি উনি একটু দেরিতে আসছেন আমাদের গণফ্রন্টের মহাসচিব আছেন কিন্তু চেয়ারম্যানের নামটা বলছি চেয়ারম্যান হল আকমল হোসেন কিন্তু মহাসচিব আমি তাকে অনুরোধ করব আমি অ্যাডভোকেট আমাদের অত্যন্ত কাছের জন এবং প্রতিদ্বন্দ্বী একজন অ্যাডভোকেট সুতরাং আমাদের এখানে 6টি রেজিস্টার্ড দল আছে আচ্ছা বলছি আছে শেষ তো করি নাই ভাই বলতে দেন হ্যাঁ হ্যাঁ জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু আমাদের ছোট ভাই অনেক করেন আচ্ছা না অনেকে তো আসেন না যাই হোক যারা আছেন তাদের নামটাই আমি বলেছি আমাদের কাছে আরো তালিকা আছে যেহেতু তারা আসেন নাই ভবিষ্যতে আসবেন জাতীয় একতা পার্টির যিনি আছেন গোলাম হোসেন যে উনি আছেন আমার মনে হয় যে আমাদের এই মিটিং চলাকালীন আরো অনেকে আসতে পারে আমরা সাংবাদিক ভাইরা যেহেতু আছেন যারা আছেন তাদের নামটাই বলেছি অনেক ধন্যবাদ আমরা আমাদের নেতৃবৃন্দের জাতীয় গণতান্ত্রিক লীগ এম এ জলিল কই কি আছে হ্যাঁ বলছি আমি আমার বক্তব্য না বাড়িয়ে পরিচয় পর্ব এখানেই শেষ আসেন আমরা সবাই সবার জন্য দোয়া করি আমরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনের বাংলাদেশের রাজনীতির পথ চলায় আমরা বাংলাদেশি জাতীয়বাদকে ধারণ করে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের সমন্বয়ে আমরা আগামী দিনের পথ চলাকে সুনির্দিষ্ট করতে চাই এই কথা বলে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে আমরা জাতীয় নেতৃবৃন্দের পরিচয় নিয়েছেন আমরা আশা করছি যে আমাদের যে আজকের ঘোষণাপত্র এবং নেতৃবৃন্দের তালিকা আমরা প্রত্যেক সাংবাদিক ভাই বোনদের হাতে তুলে দেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই পর্যায়ে যে আজকের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সূচনা বক্তব্য দিবেন প্রস্তাবিত জোটের সম্মানিত মুখ্য সমন্বয়ক মুখপাত্র জাতীয় পার্টির মাননীয় মহাসচিব সাবেক মন্ত্রী জনাব ABM রুহুল আমিন আউল হায়দার আজকের এই অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি জনাব রুহুল আমিন আউল হায়দার সাহেবকে बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम আজকের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আনুষ্ঠানিক ঘোষণায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং
সাবেক শিক্ষামন্ত্রী, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এবং আজকের সভার চরদীয় সভাপতি ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ এবং প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী, আর বহু মন্ত্রণালয়ের তিনি দায়িত্বে ছিলেন, তিনি জেপির মাননীয় চেয়ারম্যান, আমাদের বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত বিচক্ষণ জাতীয় নেতা, আমাদের সকলের গর্ব মাননীয় প্রধান অতিথি আনোয়ার মঞ্জু ভাই এবং এখানে আমার সহকর্মী জাতীয় পার্টি এবং এই ফ্রন্টের সকল সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত ভাই ও বোনেরা, Excellency, honorable guests, ladies and gentlemen, we feel honored that the participants from many countries, I welcome them to join here with us, and I also feel that to announce the Grand Alliance for our future guidelines and reference. So, আমরা অত্যন্ত আজকে উচ্ছ্বাস ও আনন্দ এবং স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আজকের এই সভার সকল নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধু ও বিদেশি বন্ধুদেরকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং হৃদয়ের সকল অনুভূতি দিয়ে আপনাদের দোয়া প্রার্থনা করছি। আপনারা জানেন জাতীয় জীবনের এক ক্লান্তি লগ্নে আজ আমরা এখানে একত্রিত হয়েছি গণতান্ত্রিক চর্চায় এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য। আমাদের সাবেক প্রেসিডেন্ট যিনি আমাদের মাঝে নেই, যিনি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা ছিলেন এবং দেশের সকল দলকে ঐক্যবদ্ধ করে তিনি নির্বাচন দিয়েছিলেন 1986 সনে। গণতান্ত্রিক চর্চায় তিনি ভেবেছিলেন যে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। পর্যায়ক্রমে আপনারা জানেন যে সকল নির্বাচনই আমরা ছিলাম। এবারে যে পরিস্থিতি, আমরা আশা করি প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার সরকার সকল দলকে নিয়ে নির্বাচন করবেন। কোনো দলকে বা একাধিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেই নির্বাচন টিকসই হবে না, সেটা ক্ষণস্থায়ী হবে। অতীতের থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কাউকে ছোট করে দেখার অবকাশ নেই। আপনাদের স্মৃতির পাতায় অবশ্যই আছে 1971 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। জেনারেল ওসমানী সহ 11টি সেক্টরের নেতৃত্ব ওসমানী সাহেব দিয়েছিলেন। আমি 9 সেক্টরে যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধ স্বাভাবিকভাবে হয় নাই। 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 2 লক্ষ মা-বোনের ইজ্জত দিয়ে এই স্বাধীনতার পতাকা আমরা যুদ্ধ করে এনেছি। এটি সরকার পরিবর্তনের বিষয়, আর 71-এর স্বাধীনতা এক হতে পারে না। যখন আমরা দেখি দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন এবং 71-এর চেতনার বিরুদ্ধে কথা বলছেন, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। একই সাথে আজকের এই শুভ সূচনায় আমাদের ফ্রন্টের বলতে চাই যে সেনাবাহিনী 71 সনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। আমরা সবাই
সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু নেতৃত্বে সেনাবাহিনী ছিল, সশস্ত্র বাহিনী ছিল। আর এই সশস্ত্র বাহিনী ছোট করে, কটাক্ষ করে এবং তাদেরকে নানাভাবে হেয়প্রতিপন্ন করাটা, যারা মুক্তিযুদ্ধ করেছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা আমাদের বিবেকের তাড়নায় বলতে চাই যে রাজনীতিতে কেউ চিরশত্রু নয়। আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক বাংলাদেশ গড়ি, একটি নূতন বাংলাদেশ গড়ি, যে স্বপ্ন দেখেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। আমি আরও দুই একটা কথা বলতে চাই, যেখানে আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রী আছেন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আছেন, আরও মন্ত্রী পরিষদের সদস্যরা আছেন। আমরা 86 সনের পর থেকে এই যে ঢাকা শহরের যত উন্নয়ন হয়েছে, রোকেয়া সরণি, বিজয় সরণি, পান্থপথ এবং বিশ্ব রোড এবং যতগুলা আপনার হাইরেজ বিল্ডিং দেখেন, নগর ভবন সহ, তারপরে বাংলাদেশ ব্যাংক, সেনা কল্যাণ এবং বেরিবাঁধ, বিজয় সরণি, পান্থপথ, এগুলো কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবং এই দেশে যোগাযোগ মন্ত্রণালয় এত কাজ করেছেন, আমরা সৌভাগ্য যে মঞ্জুভাই এখানে আছেন। ইতিহাস লিখতে হলে জাতীয় পার্টিকে বাদ দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ, আনোয়ার হোসেন মঞ্জু, এদের বাদ দিয়ে দেশের সংস্কার লেখা যাবে না। বুড়িগঙ্গা ব্রিজ, মেঘনা সেতু, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ এবং কালিজিরা টেকেরহাট ব্রিজ যেদিন আমরা ক্ষমতা হস্তান্তর করলাম তার 2 দিন আগে, 4 দিন আগে আমার মনে পড়ে কালিজিরা ব্রিজের উদ্বোধন করেন মঞ্জুভাই, সেখানে ছিলেন, ব্রিটিশ হাই কমিশনার ছিলেন। তো সেখানে আমরা মানুষের কাছে দোয়া চেয়েছিলাম। দেশে একটি অরাজকতা, সেদিন হরতাল ছিল। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, তার মন্ত্রী পরিষদের বিচক্ষণ সহকর্মী ব্যারিস্টার আলী ইসলাম মাহমুদ সেদিন, যাতে রক্তপাত না হয় এবং আত্মঘাতীমূলক কোনো কাজ না হয়, দেশটা যাতে পিছিয়ে না যায়, সেদিন তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে পরামর্শ দিয়েছিলেন। তো সেদিন তিনি ক্ষমতা ছেড়েছিলেন, কিন্তু ক্ষমতা ছাড়ার পরও কোনো বিপর্যয় ঘটে নাই। কিন্তু আমি বলবো যে ইদানিং বা এই যে গত পরিবর্তন, সেটা মানুষের আশা ছিল মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে এবং দেশের যে উন্নয়নের ধারাবাহিকতা সেটা স্বাভাবিক থাকবে। কিন্তু একটি মানে ট্রেন, মেট্রো রেল, সেটাকে ধ্বংস করে দেওয়া হলো। পদ্মা ব্রিজের অনেকগুলা মানে অবস্থানের উপরে আক্রমণ হলো, এটা তো কাম্য ছিল না। সরকারে যেই থাকুক, ভালো কাজ করলে তাকে সাধুবাদ জানাতে হবে, এটাই আমাদের শেখা উচিত, এটাই আমাদের ধারণ করা উচিত। আমি বলবো যে আসুন আমরা সকলে মিলে অতীতের সকল ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে গণতান্ত্রিক চর্চায় একটি সুষ্ঠু সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যে দল সরকার গঠন করবে তারা এদের সকল মানুষের সমর্থন পাবে। সেই আচরণ, সেই নীতি, সেই আদর্শ, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমাদের এখানে জোটের সকল নেতৃবৃন্দ আছেন, আমরা জোট নিয়ে একদিন আলোচনা করব। আজকের এই সংবাদ সম্মেলন, এখানে অনেক কথা বলার ছিল, আমি সেগুলো বলা হলো না, পরে ইনশাআল্লাহ বলবো। আমি বলবো ইসলামিক মূল্যবোধে এই জাতীয় পার্টির সৃষ্টি হয়েছিল। এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন, মসজিদ মাদ্রাসার পানির বিল তিনি মাফ করে দিয়েছিলেন, তার অনেক স্মৃতি, এবং ভূমিহীন লোকদেরকে তিনি ভূমি দিয়েছিলেন। এটা জানেন, শুক্রবার দিন ছুটির ঘোষণা করেছিলেন, বহু কল্যাণকর সেবামূলক কাজ করেছেন,
যেটা বলতে অনেক সময়ের প্রয়োজন হবে। আমরা আশা করি আমাদের এই ৫৫ বছরে যে সমস্ত সংস্কার হয়েছে, যারা করেছে তাদের প্রতি সকল মানুষের কৃতজ্ঞতাবোধ থাকবে। একটি একটি গণতান্ত্রিক চর্চায়, একটি সাংবিধানিক ধারাবাহিকতায় আমরা কিভাবে দেশটাকে এগিয়ে নিতে পারি সেটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমি গভীর কৃতজ্ঞতা জানাই এবং আমার গভীরতম ভালোবাসা আপনাদের প্রতি সবসময় থাকবে। একই সাথে আপনাদের সহযোগিতা, আপনাদের সহানুভূতি, দোয়া কামনা করছি। আমি দীর্ঘদিন এই জনপথে রাজনীতি করি, তা আমি আশা করি যে আমাদের যদি কোনো আচরণে ব্যথা পেয়ে থাকেন আমি তার জন্য ক্ষমা চাই। কিন্তু আমরা জাতীয় পার্টি আগামী দিনে এই ফ্রন্টকে নিয়ে সামনে আগাবো। আপনারা সব সময় আমাদের সহযোগিতা করবেন, এটাই আমার আবেদন। এবং সাংবাদিকদের অভিভাবক আজকে সবার প্রধান অতিথি ইত্তেফাকের প্রতিষ্ঠাতা আনারুল মঞ্জুর সাহেব, তিনি এসেছেন। আমরা সম্মানিত হয়েছি, সবাই সম্মানিত হয়েছে, আপনারাও হয়েছেন একই সাথে। তা আমি আর আমার বক্তব্য বাড়াবো না। আমি এই কথা বলবো যে 18টি দলের সমন্বয়ে আমাদের আজকের এই জোট। তবে এই দলে আরও অনেক সাড়া পেয়েছি, আরও অনেকে টেলিফোন করেছেন, কিন্তু আমরা একটা স্টেজ এসেছি যেখানে বললেই জোটে সাথে সাথে নেওয়া যায় না। যাদের নাম বাদ পড়বে তাদের অনুরোধ করছি যে আপনারা আমাদের মিলন সাহেবের সাথে যোগাযোগ করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার সহকর্মী চন্নু ভাই আছে এবং আমাদের ফিরোজ রশিদ ভাই আছে, তারপরে মিলন আছে, ফারুকি ভাই তো আছি, মহসিন ভাই সহ। আমি সবাইকে নাম বলতে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি জোটের সকল নেতৃবৃন্দকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই যে তারা সময় মতো এসেছেন। তাদের আন্তরিকতা, তাদের সহযোগিতা এবং তাদের সমর্থন পেলে একযোগে আগামীতে আমরা নির্বাচন করব। এভাবে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, পরিবেশ থাকতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ হলে জাতীয় ফ্রন্ট ইলেকশনে যাবে কিনা সে অনেকবার চিন্তা করে দেখবে। আমি আমার নেতৃবৃন্দ আছে, তারা বলবেন, শুধু এই কথা বলবো, চলেন আমরা একসাথে চলি, বহুদূর যাই এবং বাংলাদেশকে নির্মাণ করি এদের সকল মানুষের জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমাদের এই অনুষ্ঠানে বেশ কয়েকটা দেশের এম্বাসি থেকে ডিপ্লোমেট এসেছেন। উই ওয়েলকাম দ্য members of the diplomatic corps. We thank you for joining us on this occasion of declaration of new political front NDF. Thank you. আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের অনুষ্ঠানটা দুই পর্বে। এখন এটা প্রথম পর্ব। এই মুহূর্তে আমাদের প্রস্তাবিত ফ্রন্টের চেয়ারম্যান তিনি ফ্রন্টের উদ্দেশ্য, ফ্রন্টের ঘোষণাপত্র এবং এই সঙ্গে তিনি সমসাময়িক রাজনীতি সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন। তারপরে আমাদের আজকের যিনি প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য রাখবেন। তারপরে আমরা আমাদের যারা নাকি আমাদের ফ্রন্টের যে নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা সভা করব। সেখানে সাংবাদিক ভাইয়েরা যদি থাকতে চান থাকতে পারেন, না থাকলেও আমাদের মানে কোনো থাকবে না। আমরা তবে এই আজকের এই অনুষ্ঠানটা কভার করার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের ফ্রন্টের পক্ষ থেকে। এবং এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই, সেটা হলো আজকে হলো এটা ডিসেম্বর মাস। 1971 সালে যে মহান নেতার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
মুজিবুর রহমান, তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবং সেক্টর কমান্ডার যিনি জাতীয় জনকের পক্ষে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল সেক্টর কমান্ডার, এবং 71 সালে সকল মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং একই সাথে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে যারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য যারা শহীদ হয়েছিলেন, তাদেরকে আজকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এখন আপনাদের সামনে আমি এই ফ্রন্টের ঘোষণাপত্র এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের জাতীয় পার্টির অত্যন্ত প্রিয় চেয়ারম্যান শ্রদ্ধেয় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জাতীয় জীবনের একটি ক্রান্তি লগ্নে একটি নতুন রাজনৈতিক ফ্রন্ট এটা আত্মপ্রকাশ করার এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রধান উপদেষ্টা, ফ্রন্টের উপদেষ্টা এবং প্রধান অতিথি জনাব আনোয়ার হোসেন মঞ্জু, আমাদের এই ফ্রন্টের নেতৃবৃন্দ, উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের বিভিন্ন দল থেকে আগত নেতৃবৃন্দ, সকলে আমার সালাম গ্রহণ করব। আমি প্রথমেই এই মুক্তিযুদ্ধের মাসে, বিজয়ের মাসে প্রথমেই স্মরণ করতে চাই আমাদের সেই 30 লক্ষ মুক্তিযোদ্ধাদের, 2 লক্ষ মা বোনদের যারা তাদের সম্ভ্রম হারিয়েছিলেন, যাদের বিনিময়ে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি। আমি প্রথমে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলবো, তারপরে আমি একটু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই সম্পর্কেও কিছু কথা বলব। আমাদের যে ঘোষণাপত্র আপনাদেরকে দেওয়া হয়েছে আমি পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ এখন যেন এক অনিশ্চিত রাজনৈতিক ঘূর্ণাবর্তে। মাত্র 2 মাস পর পরম প্রত্যাশিত অবাধ এবং গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন বলছে শতাব্দীর শ্রেষ্ঠ উৎসব মুখর ভোট হবে, অথচ মানুষের সামনে ভিন্ন বাস্তবতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেই চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন, নানা দাবি দাওয়ায় রাজপথ অস্থির। রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে অভিযোগ তুলছে। আন্তর্জাতিক চক্রান্তের কথা প্রকাশ্যেই উচ্চারিত হচ্ছে। জুলাই সনদ ও এর বাস্তবায়ন, গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়া না হওয়া, নির্বাচনে প্রশাসন নিয়ে ভাগাভাগি এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলো অভিযোগে মুখর। নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক
সুস্থ রাজনীতির বদলে প্রতিহিংসার কথামালা জনগণকে দুশ্চিন্তায় ফেলছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ বলে প্রতীয়মান হচ্ছে না, বরং সরকারই অনেক ক্ষেত্রে সমস্যা উগরে দিচ্ছে। শুধুমাত্র নির্বাচনকালীন সরকারের রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে তাদের কোনো আগ্রহ নেই। ঐক্যমত্য কমিশনের গুটিকত দলের সম্মতি অসম্মতিকে জাতীয় ঐক্য বলা যাবে না। অন্তর্বর্তী সরকারের ভ্রুক্ষেপ শুধু নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে, জাতীয় রাজনৈতিক সংকটগুলো অনিষ্পন্ন রেখে শুধুমাত্র নির্বাচনী ঘোড়া দাবড়ে দিয়ে তারা দায়িত্ব সেরে ফেলতে চায়, যেন নির্বাচনের পর সংকটগুলো যেয়ে থাকে। এটাও যেন তাদের গুপ্ত এজেন্ডা। কিন্তু যেন তেন ভোটে একটা নির্বাচিত সরকারই কি সকল মুশকিলের সমাধান? ভোটটা হয়ে গেলে কি রাজনৈতিক রক্তারক্তের অবসান ঘটবে? জনগণ কি ভয়হীন নিরাপদ রাষ্ট্র পেয়ে যাবে? সফল জুলাই গণ অভ্যুত্থানের লক্ষ্য অনুযায়ী ফ্যাসিবাদের অবসান ঘটাবে? নতুন বন্দোবস্তে কি রাষ্ট্র সাজবে? হালের বাংলাদেশ তার জনগণকে নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক জটে ফেসে যাচ্ছে। চাঁদাবাজি, দখলদারি, মৌলবাদী হুঙ্কার, মব বা তার দঙ্গলবাজের ভয়াবহতা নিয়ে যেন কারো কোনো ভাবনা নেই। তাই মানুষ আতঙ্কিত। আমরা লক্ষ্য করছি জনগণ ফেব্রুয়ারিতে একটা অর্থবহ ভোট চায়। তাদের প্রত্যাশায়ী ভোটের মধ্য দিয়ে ফ্যাসিবাদের চিরবিদায় লক্ষ্যে মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্বপ্ন এবং জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদের স্বপ্নে পুনর্জন্ম নেওয়া নতুন বাংলাদেশ গন্তব্যচ্যুত হতে পারবে না। জাতির এই ক্রান্তি লগ্নে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর, বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে, জাতীয় ঐক্যমত সৃষ্টি, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সমন্বয়ে আগামী দিনের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশে জাতীয়তাবাদ, মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনীতিকে বেগবান করা, ইসলামী মূল্যবোধ এবং সর্বধর্ম সম্প্রীতি বিশ্বাসী স্বাধীন বিচার ব্যবস্থা প্রবর্তন, ফ্যাসিবাদের চির অবসান এবং সুশাসন প্রত্যাশী জনগণের ম্রিয়মান কণ্ঠস্বরকে সোচ্চার করতে আমরা নিম্নোক্ত দলসমূহ একটি রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। জোটভুক্ত দলগুলো নিজ নিজ আদর্শ স্বকীয়তা বজায় রেখে উপর্যুক্ত নীতিমালা এবং কয়েকটি দাবির ভিত্তিতে আগামী নির্বাচন ও রাজনৈতিক সক্রিয় ভূমিকা পালন করবে। এর নাম হবে জাতীয়তাবাদী ফ্রন্ট। আমাদের দাবি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয়তাবাদী এর নাম হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, এনডিএফ। আমাদের দাবি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বৈষম্যহীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। সরকারকে আগামী 2 মাসে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারে পরিণত হতে হবে। সকল হয়রানিমূলক মামলা তুলে নিয়ে ভোটে অংশগ্রহণ সুযোগ সৃষ্টি করতে হবে। অন্তর্ভুক্তমূলক ভোটের ব্যবস্থা জরুরি। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সংস্কার বাস্তবায়ন করতে হবে। আইনের শাসন, সুস্থ উদার গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠায় জনগণের
সম্মতিমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করা জরুরি, যার লক্ষ্য একটি ভয়হীন, নিরাপদ ও কার্যকর রাষ্ট্র গড়ে তুলতে হবে। 4, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত দৃঢ় নিয়ন্ত্রণ জরুরি। সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, দখলবাজ যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নিত্যপণ্যের অসহনীয় মূল্যস্ফীতি রোধ করতে হবে। স্বনির্ভর অর্থনীতি, বিনিয়োগ এবং কর্মসংস্থানের উপর জরুরি মনোযোগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা আমাদের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আজকে আত্মপ্রকাশ করছে। এই জোটটি কেবল নির্বাচনের জোট নয়, যদিও নির্বাচনকে সামনে রেখে আমরা জোটটা করেছি, তবে এটা নির্বাচনের জোট নয়, এটি একটি রাজনৈতিক জোট। আমরা আশা করছি এবং আমাদের যে শরিক দলগুলো আছে এই জোটে, তাদের সাথে কথা হয়েছে যে আমরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ রাজনীতি এগিয়ে নিই। কারণ আমরা দেখছি আজকে আমাদের জাতীয়ভাবে যে বিভাজন হচ্ছে, এই বিভাজনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেই জন্য আপনারা দেখেছেন আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে বিভিন্ন মত এখানে জায়গা পাবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে একটা নতুন রাজনীতি দিতে চাই। এবং আমি মনে করি বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে সেই রাজনীতি দেওয়া যায়। এখন আমাদের সামনে নির্বাচন। আমাদের নির্বাচন কমিশন কয়েকদিন পর পর বলেন যে তাদের সমস্ত কাজ শেষ, তারা প্রস্তুত একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু তার কোনো আলামত ওনাদের অফিসে কি হচ্ছে না আমি জানি না, নির্বাচন কমিশনে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বাইরে তার কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখছি। সরকারকেও বলব, আমরা আগেও দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার এসছিল, মাত্র 3 মাসের মাথায় তারা নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচন কোনো প্রশ্নবিদ্ধ হয়নি। সেখানে ল অ্যান্ড অর্ডার 3 মাসের মধ্যেই তারা আয়ত্ত এনেছিলেন। প্রশাসনকে তারা নিরপেক্ষ করেছিলেন। আপনার 1991 সনের নির্বাচন, 1996 সনের নির্বাচন, 2001-এর নির্বাচন আমরা দেখেছি। এই সরকারগুলো মাত্র 3 মাসের জন্য এসেছিল, কিন্তু তারা প্রশাসনকে নিরপেক্ষ করতে পেরেছিল। তারা ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলাকে আয়ত্তে এনেছিল এবং নির্বাচনের পরে এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য ছিল সাধারণ মানুষের কাছে। কিন্তু বর্তমান সরকার আজকে প্রায় 1.5 বছর হতে যাচ্ছে, তারা আইন শৃঙ্খলা এখনো আয়ত্তে আনতে পারেননি এবং এখনো তারা কোনো পদক্ষেপ নেননি। মাত্র 2 মাস বাকি। তাদের কথা মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হয়, তাদের কথা মতো সেই নির্বাচনের প্রস্তুতি আমরা বাইরে দেখছি না। তাদের কাগজে কলমে কি নির্বাচন কমিশন করছে বা প্রশাসনে করছে, তার কোনো প্রতিফলন
মানুষের মধ্যে নেই। আজকেও মানুষ সন্দেহ করছে নির্বাচন হবে কিনা। কেন? যাকেই দেখি তার প্রথম প্রশ্ন যে নির্বাচন হবে কিনা। আজকে গতকাল গাজীপুরে কি হয়েছে আমরা দেখেছি। নির্বাচনী সংঘাত পত্রিকায় বেরিয়েছে, মাসে 10 জন করে লোক আপনার নিহত হচ্ছে, মার্ডার করা হচ্ছে। আপনার আমি এই যে মব কালচার, এটা তো বন্ধ হয়নি, মব কালচার বন্ধ হয়নি। আমি তো এটা দেখতে পাচ্ছি এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে, যদি না এই সরকার জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা কঠোরভাবে তারা আয়ত্তে না আনে। মব নির্বাচন হবে। আমি একটি কথা বলতে চাই, ৭১-এর যুদ্ধ হয়েছিল কি জন্য? আমরা স্বাধীনতা চেয়েছিলাম কি জন্য? এই বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। বৈষম্য তখন ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। আমরা একটা শোষণহীন, শোষণ মুক্ত একটি অর্থনীতি চেয়েছিলাম। আমরা বৈষম্যহীন একটা অর্থনীতি চেয়েছি। আমরা অনেক ভুল করেছি ৭১ থেকে। ৫৪ বছর আমাদের অনেক ভুল হয়েছে। আমি দলীয়ভাবে আমাদের যখন কাউন্সিল হয়, সেই কাউন্সিলে দলীয়ভাবে আমি ক্ষমাও চেয়েছিলাম আমাদের ভুলের জন্য। কিন্তু ক্ষমা চাইলে তো হবে না, ভুল স্বীকার করলে তো হবে না। ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ভুল যেন আমরা আবার না করি। একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রধান যে স্তম্ভ, সেই স্তম্ভ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন যদি আমরা ঠিকভাবে করতে না পারি, অতীতের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, অতীতে যে নির্বাচনের সময় আমরা যেই সব ভুল করেছি তার থেকে যদি শিক্ষা নিতে না পারি, তাহলে আমরা আবার ভুলের দিকে যাব, আবার আমরা ভুল করব। আমরা সেই ভুল করতে চাই না। জাতি অনেক মাসুল দিয়েছে। আমরা এমন একটি ব্যবস্থা চাই, একটি সরকার বদলালে তার আগের সরকার পালিয়ে যেতে হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। একটি সরকার পরিবর্তন হলে তার আগের সরকারের যে রাজনৈতিক দল থাকে তাদের উপর অত্যাচার করা হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। আমরা চাই একটা সভ্য, সুন্দর, গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে নির্বাচন হবে, নির্বাচন গ্রহণযোগ্য হবে, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এবং ক্ষমতা হস্তান্তর সুন্দরভাবে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি থাকবে। আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলি, প্রত্যেক পার্টির একটা দাবি থাকে কি, যে ধর্মীয় সম্প্রীতি। অথচ আমরা রাজনৈতিক দল যারা এটা সৃষ্টি করার দায়িত্বে আছে, তাদের মধ্যে কোনো সম্প্রীতি নেই। এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আজকে এই জুলাই আন্দোলনের পরে আমরা কি দেখছি, যে প্রধান দলগুলো আছে তারা একজনে আরেকজনের অতীত নিয়ে কথা বলছে। আমরা তো অতীতকে নিয়ে আর ঘাটতে চাই না, অতীতকে নিয়ে একজনকে আরেকজন দোষারোপ করতে চাই না।
আমরা চাই ভবিষ্যৎ নিয়ে। বলুন ভবিষ্যতে কি করবেন, বলুন কিভাবে কর্মসংস্থান বাড়াবেন, কিভাবে আমরা আইন শৃঙ্খলা ঠিক করব, কিভাবে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব। আজকে সেই কথা না বলে আমরা বলছি আপনি ৭১ কি করেছেন, আরেকজন বলছেন আপনারা কি করেছেন। আগে আমরা সেগুলো নিয়ে কথা বলছি, সেগুলো নিয়ে আমাদের মধ্যে বিভেদ। এই বিভেদ আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে যদি এগিয়ে যেতে হয় তাহলে আমরা বিভেদ বলে আমাদেরকে অন্ততপক্ষে কিছু জিনিসে আমাদেরকে ঐক্যমত পোষণ করতে হবে। সেটা কমিশনকে দিয়ে হবে না। কমিশন কি করবে? আপনার আমাদের একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে। সেই সংবিধানেই আমরা কতবার কাটাছেঁড়া করেছি। আমরা ৭১-এর পরে একটা সুন্দর সংবিধান বাংলাদেশ পেয়েছে। প্রথম ভুল হলো কোথায়? যেই গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু সারা জীবন খেটে গেছেন, সেই গণতন্ত্র বন্ধ করে গেলেন বাকশালে। এই যে ভুল, একের পর এক ভুল করে গেছি, তার মাসুল আজকে আমরা দিচ্ছি। এই মাসুল আর জাতি দিতে চায় না। আমরা আগামী প্রজন্মকে আমরা যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছি, যে ভুলের মধ্য দিয়ে গিয়েছি, সেই ভুলের মাসুল যেন আগামী প্রজন্মকে দিতে না হয়, এইটাই আমাদের উদ্দেশ্য। আমরা কতটুকু করতে পারবো আমরা জানি না। আমরা আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাব। আমরা জনগণের কাছে যাব, চেষ্টা করব। আমরা নির্বাচন কমিশনকে আমরা চেষ্টা করব নির্বাচনে আমরা জাতীয় পার্টি এবং এখানে যে শরিক দলগুলো আছে প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে, প্রত্যেকে নির্বাচনে যেতে চায়। নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আপনারা ইতিমধ্যে অনেক কিছু বৈষম্য করেছেন। আপনাদের রেজিস্টার্ড পার্টি আছে, তাদের সবকে আপনারা আলোচনায় ডাকেননি। কি কারণে ডাকেননি সেটা বলেন আপনারা। কোন দল যদি অন্যায় করে থাকে তাকে বলেন আপনারা এই অন্যায় করেছেন, সেই জন্য আপনাদের ডাকেন। আপনারা তো নিরপেক্ষ, আপনারা তো শুরুই করলেন বৈষম্য দিয়ে। কোন দল ক্ষমতা আসবে আপনারা জানেন না। আমরা এই উপমহাদেশে ভারতে দেখেন, এই বিজেপি একটি ছোট্ট দল ছিল, একটি ছোট্ট দল ছিল। আজকে তারাই দেশ শাসন করছে। সুতরাং কোন দল কখন শাসন করবে, মানুষ কাকে বেছে নিবে, সেটা আপনাদের দায়িত্ব নয়। আপনারা বলতে পারেন না এই দল ক্ষমতায় আসবে আর ওই দল ক্ষমতায় আসবে না। আপনারা তো জনগণকে বলে দিচ্ছেন এই এই দল ক্ষমতায় যাবে অথবা যেতে পারে। এইটা আপনাদের এখতিয়ারের মধ্যে নেই। আপনারা সেখানে অন্যায় করেছেন। আর সরকারকেও বলব, আপনারা বন্দোবস্ত নেন। আপনাদেরকে তো জনগণ সম্পূর্ণ আস্থা দিয়েছে, আমরা দিয়েছি। আমরাই ডক্টর ইউনূসকে চেয়েছি সরকারে। আমরা তো আপনাদের পক্ষে আছি, আপনাদের সাথে আছি। আমরা দেখতে চেয়েছি যে এই দেশে একটি সন্ত্রাসমুক্ত দেশে পরিণত হবে আপনাদের সঙ্গে। যেহেতু আপনাদের কোনো পলিটিক্যাল অবজেক্টিভ নেই, মানে কোনো স্টেক, ভবিষ্যৎ কোনো স্টেক নেই, আপনারা কেউ দল করেন না, সুতরাং আপনারা শক্ত হাতে আপনারা আইন শৃঙ্খলা ঠিক করবেন। আপনারা সেটা করেননি।
আজকে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, কোনো বিনিয়োগ নাই। এখনো সময় আছে, 2 মাস সময়, 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট এসে আইন শৃঙ্খলা ঠিক করতে পারে, আপনার প্রশাসনকে নিরপেক্ষ করতে পারে, আমি বিশ্বাস করি আপনারা ইচ্ছা করলেই পারবেন। আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচনে আমার নিরাপত্তা তো থাকতে হবে। শুনেন, আমাকে বলেন, আমি বলব, সেই নিরাপত্তা আমাকে দিতে হবে। আজকে না বলে পারছি না, একটা কারণ তারেক রহমান সাহেব না আসার হচ্ছে তার নিরাপত্তা। যদিও সরকার বারবার বলছে নিরাপত্তার কোনো ইয়ে নেই, কিন্তু তিনি তো ভরসা পাচ্ছেন না। উনি যদি ভরসা না পান, আমি আনিসুল ইসলাম মাহমুদকে আমি কি করে এই নির্বাচন করব? আমার নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? ভোটারদের নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? এই নিয়ে কিন্তু কোনো কথা নাই। এই নিয়ে সরকারও কোনো কথা বলেন না, নির্বাচন কমিশনও কোনো কথা বলেন না। তো এইভাবে আপনারা নির্বাচনটা দেন। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান অবস্থা যদি চলে, এই নির্বাচন হবে ওই মব কালচার, যেটা এই মব নিয়ন্ত্রিত একটা নির্বাচন। আমরা এই নির্বাচন যদি হয়, এটা একটা সুবর্ণ সুযোগ এসছে আমাদের। কয়েক হাজার লোক তাদের জীবন দিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। এইটাকে বৃথা যেতে দিয়েন। মানুষ চাচ্ছে পরিবর্তন, আপনারা পরিবর্তন দেন, মানুষ গ্রহণ করবে। আমরা যদি আবার ভুল করি, আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যেই ফ্যাসিজমের ব্যাপারে আমরা কথা বলি, সেই ফ্যাসিস্ট সরকারই আবার প্রতিষ্ঠিত হবে। কারণ নির্বাচনে গণতন্ত্রের প্রথম স্তম্ভ। নির্বাচন যদি ঠিক না হয়, ফ্যাসিজম আসবে, কেউ বন্ধ করতে পারবে না। সুতরাং আসুন আমরা সকলে মিলে, এবং যেই সব রাজনৈতিক দল আছেন তাদের কাছে আমার একটা উদাত্ত আহ্বান, যে আমরা সকলে মিলে সরকারকে বলি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য, নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য, নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য, নির্বাচনকে স্বচ্ছ করার জন্য, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদের কথা বলে আমরা রাজনীতি করি, সকলেই এখন ভবিষ্যৎ প্রজন্মের কথা বলেন। সত্যিকার অর্থে যদি আমরা সেটা বিশ্বাস করি, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের বন্দোবস্ত, যাতে আমরা সকলে সেটাতে গ্রহণ। আজকে আমার বিরুদ্ধে আমি নাকি মার্ডার করেছি। কোন দিন? যেদিন আমি বঙ্গভবনে বসে আছি আর সেনাভবনে গিয়েছি, সেই দিন নাকি পরে, সেই দিন নাকি আমি আমার এলাকায় মার্ডার করেছি, ঢাকায় মার্ডার করেছি। সরকার জানে না আমি কোথায় ছিলাম, পুলিশ কর্মকর্তারা জানেন না আমি কোথায় ছিলাম, চুন্নু সাহেব কোথায় ছিলেন, হাওলাদার সাহেব কোথায় ছিলেন। আজকে এই মিথ্যা মামলা নিয়ে আমি নির্বাচন করি। আপনি একদিকে বলবেন আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করবেন, আর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনি শ্রেষ্ঠ নির্বাচন করতে চান।
সুতরাং এখনো সময় আছে, এই জিনিসগুলো ঠিক করেন। আরেকটা কথা, জনাব শওকত মাহমুদ, তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, তিনি আজকে এখানে থাকার কথা। আমরা আশা করব তার সরকার তার মুক্তি দেওয়ার বন্দোবস্ত করবে। আপনারা অনেকে কষ্ট করে এসছেন, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাই বোনেরা এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এসছেন। And I also want to thank the members of the diplomatic corps for coming and attending this ceremony declaring the establishment of a new political front, the National Democratic Front. Thank you very much. So, প্রশ্ন উত্তর এর পরেই দেব। একটা ফুল ফ্লেজেড প্রশ্ন উত্তর আমি বলি। হ্যাঁ বলছি, বর্ষ না, দাঁড়াই যাব। আপনারা ফুল ফ্লেজেড এবং যে কোনো প্রশ্ন করতে পারেন, সেটা তবে আমাদের প্রধান অতিথি আছেন, উনি বক্তব্য দেবেন, বক্তব্য দেওয়ার পরেই আমি কোয়েশ্চেন আনসার করব। ধন্যবাদ। উনিও বেশি বলবেন না, অসুবিধা নেই। ধন্যবাদ। আজকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর আজকে আত্মপ্রকাশ, জাতীয় পার্টি, দ্যাট ইজ আমাদের এখানে অনেকগুলো দল আপনাদের অ্যানাউন্স করছে। আমাদের যিনি প্রধান অতিথি আজকে এই ফ্রন্ট যেদিনকে আত্মপ্রকাশ করলো, উনি বক্তব্য করবেন। আপনারা জানেন যে আজকে আমরা কি চাই, আমরা ইলেকশন চাই, ওয়ান্ট ইলেকশন, বাট উই ওয়ান্ট ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। এখন বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি, ইত্তেফাক সম্পাদক, সাবেক মন্ত্রী এবং এই ফ্রন্টের যিনি প্রধান উপদেষ্টা, জনাব আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক মন্ত্রী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে কয়েকটি দল মিলে নতুন একটা সংগঠন করলাম এবং আমাদের যে আশা, এই আশা অনেক পুরানো আশা। একটা দেশ হবে, সে দেশের মানুষ নির্ভয়ে বসবাস করবে। কিন্তু দুঃখজনক হলো 54 বছরের মধ্যে অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, কিন্তু সবাই দেশবাসীকে ভয় দেখায় দেশ পরিচালনা করার নীতি গ্রহণ করেছে। এটা কোনো পরিবর্তন হয় নাই। এখানে আবার দেশে কিছু হয় নাই, এটাও সত্য নয়। 54 বছরে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে, অবকাঠামোতে যে পরিবর্তন হয়েছে, অনেক বিদেশিরা এবং দেশে যারা এটা সুস্থ মস্তিষ্কের মানুষ, তারা আশ্চর্য হয়ে যায় এটা আমরা কিভাবে করলাম। আজকে 68,000 গ্রামের সাথে রাজধানীর সংযোগ স্থাপিত হয়েছে। ঢাকা শহরে
এই কমিউনিস্ট আসো, গুলশানে সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এত বড় বড় উচ্চ অট্টালিকা নির্মিত হয়েছে, এগুলি সব বাঙালির মালিক। অতএব পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে আমরা ভুল করেছিলাম এটা মনে করার কোনো কারণ নাই। যদিও একথা সত্য, আমরা নিজেদেরকে অপমান করি, আমরা নিজেরাই নিজেদেরকে চোর বলি। 54 বছরে যত সরকার এসেছে সব চোর, তাহলে এই কাজগুলো করলো কারা? এই চোরগুলাই করেছে, সেটা স্বীকার করেন। কিন্তু আমরা মৌলিক বিষয়টা আলাপ করতে চাই। সব সরকার এসেছে, সব সরকার কথা বলতে বলেছে, কিন্তু কথা বললে পরে বিপদে পড়েছে। এই বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বললেন মন খুলে কথা করেন। আমি মন খুলে কথা বলি নাই, একটু কথা বলছিলাম, বাস আমার বিদেশ যাওয়া বন্ধ। কিসের মধ্যে বললাম? ভাই আপনি তো কইলেন মন খুলে কথা করেন। আমি তো মন খুলে কথা কই নাই, যেইটুকু কইছিলাম তাতে আমার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। কি বললাম? যারা আমাকে বলে বন্ধু বান্ধব যারা ক্ষমতায় আছেন, আমি জিজ্ঞাসা করলাম ভাই আমি কি বলছি? বলে হালার পালা বলছেন। বলে তাদের কি হয়েছে? কারে বলছি? তাই না? মন খুলে কথা বলতে আমি এই দেশের মানুষ, আমি দক্ষিণাঞ্চলের মানুষ, আমাদের একটু বিশেষণ যোগ থাকে, কিন্তু আমি কোনো ব্যক্তিগত বলে নাই। যারা বর্তমানে ক্ষমতা আছেন, অতীতের অনেক ক্ষমতাসীনদের মতো, তারা কেমন করে আইছেন এইটা আমি জানি না। আর মহা মুশকিল, কষ্ট করে লেখাপড়া করছে, বিজ্ঞানের ছাত্র ছিলাম, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্র ছিলাম। তা আপনি আইলেন কেমন করে? আয় আমার উপদেশ দিতেছিলেন। আমি রাজনীতি করি 18 বছর বয়স থেকে। ও হালা এসে আমার পাঠ করে কয় এইটা করো এইটা করো। আরে মুখ সামলায় কথা কয়েন। আমি তো কোনো অন্যায় কথা বলে নাই। মুরব্বীদের সম্মান করো সেও নাই। এত উপদেশ দেওয়া কেন? সেই জন্য আমি বলি, এই যে নতুন যে প্রচেষ্টাটা আপনারা যারা গ্রহণ করে উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি জানি তারা ব্যর্থ হবে, আমি জানি তারা ব্যর্থ হবে, এতে কোনো সন্দেহ নাই। মানে কেন? অতীতে যা হয়েছে লজিক, তাই না? আদা না হলে পরে আমি দেখবো না। আপনি থাকলে হ্যাঁ, আপনি থাকলে ব্যর্থ হবে না। আমি ব্যক্তিগতভাবে ব্যর্থ হই নাই, সমষ্টিগতভাবে দেশ চালাতে, দেশের সেবা করতে বললেন, গেলাম, শেষ করলাম কি স্বৈরাচার। আজ থেকে 20 বছর, কত বছর আগে স্বৈরাচার ছিলাম, এর সাথে স্বৈরাচার, এখন আবার স্বৈরাচার হয়েছে। মানে মাঝখানে কী হলো? আপনার চিন্তা করা দরকার। এই জন্য আমাদের লেখাপড়ার সিস্টেমটাকে পরিবর্তন করা দরকার। আমাদের লেখাপড়ার সিস্টেমটা এই মৌলিক কতগুলো প্রশ্ন করা শেখায় না। 90 সালে স্বৈরাচার, আর 2024 সালে দোষর, না স্বৈরাচার। আমরা কারা? আমরা দোষর। ভাই এখন আপনি ওই চেয়ারে আছেন, যা ইচ্ছে তাই বলেন, কিন্তু মনে রাখবেন এই চেয়ারে আরও লোক ছিল, আরও লোক আসবে, একই ভাষায় কথা বলবেন, যদি না আপনারা স্বাধীনতার মর্মনা উপলব্ধ করেন। স্বাধীনতা মানে যদি অট্টালিকা হয়, জিডিপি হয়, পার ক্যাপিটা হয়, এটা একটা বিষয় বটে, কিন্তু স্বাধীনতা সবচেয়ে বড় হলো আমার মতে আপনি মুক্ত কিনা, আপনি স্বাধীন কিনা, নির্ভয়ে আপনি জীবনযাপন করতে পারেন কিনা। এই মৌলিক জিনিসগুলি যদি একটা রাষ্ট্র নিশ্চয়তা দিতে না পারে,
তারপর যত অট্টালিকাই করুক, যত জিডিপি করুক, তাদের কোনো লাভ নাই। কেননা এই জিডিপি সাধারণ মানুষের কাছে পৌঁছে না। এইটা একটা কঠিন প্রশ্ন, এটা আপনারা বাসায় যেয়ে চিন্তা করেন। জিডিপি সাধারণ মানুষের কাছে পৌঁছে না। সালমান রহমানের ইনকাম আর আমার ইনকাম আর আমাদের কি কাজী ফিরোজের ইনকাম, এই তিনটে দিলে এই হয়ে গেল। কিন্তু আমি তো তিনজনের মধ্যে সবচেয়ে গরিব, তাই না? সেই জন্য আমি বলি যে আমাদের মৌলিক জিনিসটাকে নিশ্চিত করতে হবে। আপনারা কেন বললেন মন খুলে কথা বলবেন? এর আগে 54 বছর আমরা মন খুলে কথা বলতে পারি নাই। এইবার যারা আসছেন, কোথা থেকে আসছেন আল্লাহ জানেন, আর তারা জানেন। তো যাই হোক, সেটা বলে আবার বিপদে পড়তে চাই না। কিন্তু কোশ্চেনটা হলো, আপনি কইলেন কেন আমরা মন খুলে কথা বল? আমি তো আপনাদের সমালোচনা করে নাই, আমি তো এই প্রশ্ন করি নাই আপনি আইসেন কোথা থেকে। হ্যাঁ, আপনি আমার উপদেশ দেন, আপনি চেনেন আমাকে চেনেন, আমি কে চেনেনও না। তো সেই জন্য বলি, সাবধানে কথা বলেন, চিন্তা করে কথা বলেন, নিজের সীমাবদ্ধতার মধ্যে কথা বললেন। কতটুকু আমরা পারি, কতটুকু আমরা পারি না, এই সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। এখন যদি কেউ বলে বাবলা যে কথা বলতে দেয় না, আরে বাংলায় 24 ঘন্টা কথা বলে, তারপরও কথা মুখ বাক স্বাধীনতা হয় নাই। হ্যাঁ কাজী ফেরত, হ্যাঁ অ্যাডভোকেট, এত কথা কয় বাঙালিরা, তারপরে বাক স্বাধীনতা নাই। তো যারা শোনে যে বাক স্বাধীনতা চায়, তারা ভাবে যে 5-6 ঘন্টা ঘুমায়, ওই সময় কি তারা কথা বলতে চায়? দিনের সময় তো কথা বলে, যে সময়টা ঘুমায় সেটাও তারা কথা বলতে চায়। দেশ স্বাধীন হয়েছে, ভালো কথা, কিন্তু এই স্বাধীনতার ফল মোটামুটিভাবে সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা দরকার। আমি যখন প্রথম আমার গ্রামে গিয়েছিলাম, আমার মা আমাকে বলছিল, বাবা এখানে একটু বিদ্যুৎ আনা যায় না? যায় দেখেন, এখানে সাবস্টেশন, সেখানে ট্রান্সমিশন লাইন। তো বাংলাদেশে এখন এমন কোনো গ্রাম নাই যেখানে বাতি নাই। কিন্তু এই সেদিন আমার মা আমাকে বলছিল যে বাবা বাতি আনা যায় না? হ্যাঁ বেটা, তোর ওখানে যায় নাই? আমার ওইসব উস্কায়ন আমাকে, বুঝছ? তোমারটা ভেঙে যেতেছিল, পাথর দিয়ে ঠেকায় রাখছো, তোমার বাড়ি শুদ্ধ যায় নদীর মধ্যে। এটা বাংলাদেশের জন্য হয়েছে। যদি তুমি আজকে স্বাধীন না হতা, তোমার বাড়ি ঘর গেছে, তাই না? যেমন আমার মামা মরে গেছে। তো সেজন্য বলি যে আমাদেরকে, আমরা আশা প্রকাশ করব, আমরা হতাশ হব না। অর্জন আমরা কিছুই করি নাই, এ কথা সঠিক নয়। আমরা কিছুই অধিকার পাই নাই, এ কথা বলবো না। কিন্তু দেখেন, আমার মনে অনেক প্রশ্ন, কি নির্বাচন হয় আপনিও জানেন, আমিও জানি, কেন মিশে কথা কন? চুপ করে থাকেন, কথা কইেন না। আমি তো 7-8 বার নির্বাচিত হয়েছে, এইবার শুনি একটা হলে নির্বাচন হয় নাই, তাহলে কী অবস্থা? এই কথার উত্তর কে দেবে? এই কথার উত্তর, এই প্রশ্ন যারা করেন তারা কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, অনেকে দেশে বসবাসও করেন নাই। সেই জন্য আমি বলি, আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছে সেবা করার জন্য। কার সেবা, কার স্বার্থ? আমাদের স্বার্থ না অন্য কারো স্বার্থ? এই দেখেন, এই একটা প্রশ্ন করলাম বিপদে। ও অ্যাডভোকেট সাহেব, আমি কী কইছি বুঝছেন? আমাদের সেবা করার জন্য আসছেন না অন্য কারো সেবা করার জন্য আসছেন? মুই জানি না। সকালবেলা লেকচার,
বিকালবেলা লেকচার, আমার বাড়ি চাকরি করতো, সে আমার লেকচার দেয়, কেন সে আমেরিকা থাকতো। মহা মুশকিলে পড়লাম। তো সেই জন্য বলি আপনাদের উদ্যোগ অত্যন্ত মঙ্গলজনক। এরকমের স্বপ্ন জন্মের পর থেকে আমরা দেখে আসছি। কলেজে বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলন করে আসছি। কিছু হয় নাই বাংলাদেশে, একথা আমি বলবো না। সংবাদপত্রে কোনো স্বাধীনতা নাই, একথা আমি বলবো না। আমাদের বাক স্বাধীনতা কিছু নাই, এটা আমি বলবো না। কিন্তু একটু বেকাতারা হলে পরে গেছে গা, দেশ ছাড়া করবে, মাথা ভেঙে দেবে, ঠ্যাং ভেঙে দেবে। কি ভাষা! জানি রাজনীতিতে অনেক ধরনের রাজনীতি আছে, আমরা হলাম উদার গণতান্ত্রিক রাজনীতির লোক। আমাকে এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল বিদেশি, আচ্ছা মঞ্জু, তুমি তো লিবারাল ডেমোক্রেসির লোক, তোমার গাড়িতে তুমি যাদের সাথে ঘোরাফেরা করো, কথাবার্তা বলো, তাদের সব উগ্রপন্থী। আমি বললাম, উগ্রপন্থীরা কী চায় সেটা তো আমাকে জানতে হবে। এই দেশ বঙ্গবন্ধুর সময় কি হলো? দেশ স্বাধীন হলো, কোথা দিকে সিরাজ শিকদার, কোন শিকদার, চারুর মতো, মানে একটা দিন কেউ শান্তিতে ঘরে থাকতে পারে নাই। এই বাজার পোড়ায়, এই খাল পোড়ায়, সেই ধারা এখনও চলতেছে। কিছুক্ষণ আগে একজন বক্তৃতা দিয়ে গেলেন যে কি, হ্যাঁ না, মানে আমরা নিরাপদে বসবাস করতে পারি না, আমরা নির্ভয়ে চলাফেরা করতে পারি না। কোথায় পারে? যদি পৃথিবীতে একটা দেশের নাম আমাকে বলতে পারেন অমুক দেশের মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে, কিন্তু সেখানে যে ঘটনাগুলো ঘটে সেটা এক্সেপশনস। আমাদের যে ঘটনা ঘটে এটা রুলস, এইটা পার্থক্য। সে যাই হোক, আপনাদের উদ্যোগে আমি সফলতা কামনা করি। আমি জানি দিনের শেষে আপনারা ওকে কথা বলে আর দেশ, এটাও একটা কথা, দেশ স্বাধীন হয়েছে ভাই, আমরা নিজেরাও খেয়াল করি না, কিন্তু বিদেশিরা খেয়াল করে অনেকে, যে ভাই তোমাদের এক সংস্কৃতির লোক, তোমরা এক ভাষার লোক, তা এত কিলাকিলি কেন? তাই না? দেখেন ভারতে কত ভাষা, কত সংস্কৃতি, কত কিছু। আমাদের তো তা না। সে আমার ভান্ডারি থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত একই ভাষা। একটু রংপুর অন্যরকম একটু আছে, কিন্তু বোঝা যায়। চাটগাঁয়েটা তো বোঝাই যায় না মনে হয়। হ্যাঁ, সিলেটে চাটগাঁয়ে বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু আমি অনুমান করি যে এটা বলতেছে হয়তো। আর বিশেষত যখন গায়েল দেয় তখন বুঝি, ফট করে বুঝে ফেলায়। তো সেই জন্য বলি, এই দেশটা পরিচালনা করা সহজ ছিল, কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলছি। 24 বছর আমি সরকারে ছিলাম, কই আমার মন্ত্রণালয় সম্পর্কে তো কোনো বড় বড় হেডিংয়ে কোনো খবর ছাপা হয় না। আপনাকে আমলাতন্ত্র লাগবে, ওই বামপন্থীর মতো কথা বললেন না, তাদেরও আমলাতন্ত্র আছে, কিন্তু আমরা এই আমলাতন্ত্রটাকে দুর্বল করে ফেলছি। ভালো ছাত্ররা আমলা হয়। রাজনীতিবিদরা বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পর যখন আমেরিকায় গেলেন, তখন এশিয়ান সোসাইটিতে তাকে একটা সম্বর্ধনা দিতে গেলেন। তো বঙ্গবন্ধু কিছুটা ইংরেজি বলার পরে বললেন, দেখো এই ইংরেজিতে বাকি কথা ডক্টর কামাল হোসেন বলবে,
কারণ ও যখন লেখাপড়া করছে আমি তখন জেলে ছিলাম, 14 বছর জেলে থাকলে ইংরেজি শিখতে পারি নাই। কিন্তু 14 বছর তারা কিছু করে নাই, তারা ইংরেজি শিখছে। এখন সে বলুক। সেই জন্য আমি বলি, আমরা এই দেশের মানুষ সবাই বাঙালি, একই সংস্কৃতির লোক। অভিযোগ একটা কথা, ডোন্ট কমপ্লেন, জীবনটাকে পজিটিভলি দেখেন। কিচ্ছু হয় নাই, সব চোর। এখন আমার নাতি, আমার নানা, আমার ওয়াইফকে, আমার নানা কি বড় লোক না? বলে কেন? তার ছবি ছাপা হয় নাই, চোর হিসাবে তার ছবি ছাপা হয় নাই। তো সে মনে করছে যে বড় লোকদের ছবি ছাপা হয়েছে, আমার নানা কি বড় লোক না? এই যে আমরা নতুন প্রজন্মকে সৃষ্টি করছি, এটা আমাদের ব্যর্থতা। এখানে আসেন, এটা ঠিক করি। বলেন যে আগে সরকার ঠিক মতো এই জায়গায় ভুল করছে। দেখেন, যে কটা পরিবর্তন বাংলাদেশে হয়েছে, প্রতিটা পরিবর্তনে আগের পরিবর্তন বছর সোর্স ছিল, কেন আর কিছু ছিল না। খালি ওই মানে কোন সাল থেকে শুরু করব? জিয়াউর রহমান সাহেব আসলেন, একটা পরিবর্তন, চেইন অফ চেঞ্জের ভিতর থেকে। কি আগ্রা স্টোর ছিল, যদিও জিয়াউর রহমান সাহেব এটা কম বলতেন। তারপরে এরশাদ সাহেব আসলেন, সব স্টোর ছিল। তারপরে নির্বাচন হলো, আইসা সব স্টোর ছিল। এক অত্যন্ত জ্ঞানী লোক আমাদের অর্থমন্ত্রী ছিলেন, তিনি পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছেন, কী করুম, আমি সব ঠিকঠাক করে থুয়ে যাই, আওয়ামী লীগ এসে সব নষ্ট করে দিয়েছে। আবার আওয়ামী লীগ এসে কি বলে, সব ঠিক করে দিয়েছিলাম, কিন্তু বিএনপি এসে সব নষ্ট করে দিয়েছে। তা এগুলো কে কে করছে? শালার শালা, এগুলো কে করছে? বাংলাদেশের আজকে পরিবর্তনের দেখো, সমালোচনা করো। কোনো সরকার নাই যে সরকারের সমালোচনা করা যায় না, ট্রাম্প সরকারের সমালোচনা হয়। তো সেই জন্য বলি, বি পজিটিভ। আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, এটা সত্য নয়, কিন্তু আর একটু ভালো করতে পারতাম। কিন্তু বাঙালির চরিত্রটাকে আমরা পরিবর্তন করতে পারি নাই। আমরা নাকি পরশ্রী কাতর। সেই জন্য আমি তো সাহিত্যের লোক না। রবীন্দ্রনাথ বলছেন, পরশ্রী কাতর এমন একটা শব্দ, এর কোনো বিকল্প ইংরেজি করা যায় না, উর্দু করা যায় না। এমন একটা জিনিস শুধু বাঙালিকে এই জিনিসটা আছে, আর একজনে ভালো যেতে পারে না। কিন্তু এটা পরিশ্রমিকাদের পরিপূর্ণ অর্থ নয়। সে যাই হোক, কত পরিবর্তন দেখেছি, আপনারাও দেখেছেন, অনেকে আরও দেখবেন। কিন্তু কখনো না কখন আমাদের এই স্বাধীনতার অবমূল্যায়ন হবে না। দেশ স্বাধীন করে আমরা কোনো ভুল করি নাই। হয়তো আমার কাছে আপনারা যা আশা করেছিলেন সম্পূর্ণ আমি করতে পারি নাই, বা আমরা পারি নাই। এর অর্থ এই নয় যে আমরা পরাধীন আমলে, পাকিস্তান আমলে ভালো ছিলাম, এ কথা আপনি আমাকে বলতে পারবেন না বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আমাদের প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে আজকের প্রথম পর্ব আমাদের শেষের দিকে যাচ্ছে। তবে আপনাদের যে সাংবাদিক ভাইদের কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন। একটু পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। এই মাইকটা দেন, একটু মাইকটা। জি, ধন্যবাদ। হ্যাঁ, বলেন। দাঁড়ান, শুনে যাচ্ছে, একটু মাইক দেন। চেয়ারম্যান আমি আনিসুল ইসলাম মাহমুদ। আর আমাদের নেই, আমাদের প্রধান
মুখপাত্র আছেন, আমাদের কয়েকজন আমরা সমন্বয়ক আছেন। মুখপাত্র রুহুল আমিন হাওলাদার, মহাসচিব নাই, আমাদের আছে সমন্বয়ক, প্রধান সমন্বয়ক, তারপরে যুগ্ম সমন্বয়ক আছেন, যুগ্ম প্রধান সমন্বয়ক এবং সমন্বয়ক আছেন, আর উপদেষ্টা আছেন। হ্যাঁ, আমি আছি সভাপতি, প্রধান মুখপাত্র হচ্ছে যে মুখপাত্র আমাদের রুহুল আমিন হাওলাদার সাহেব, সমন্বয়ক প্রধান সমন্বয়ক আছেন গোলাম সালাম মিলন। এই তিনটাই প্রধান পোস্ট। 6টা নিবন্ধিত রাজনৈতিক দল আর 12টা যারা নিবন্ধন নেই। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট থেকে আওয়ামী আমরা লীগের বলতে যাদের বোঝানো আওয়ামী লীগ হিসেবে আমাদের মনোনয়ন দেওয়া হবে কিনা আমাদের আমার মনে হয় না পার্টির কেউ বলেছে। তবে আমার কথা হচ্ছে যে যখন কেউ মনোনয়ন চাইবে আমরা সার্বিক বিবেচনায় সব কিছু বিবেচনা করে তখন আমরা মনোনয়নের কথা চিন্তা করব। আওয়ামী লীগ থেকে কেউ আসবে সেটা এখনো আমরা বলিনি। মাইনাস হয়ে যাচ্ছেন এবং একই নিবন্ধনে আপনাদের দুইটা অংশ কিভাবে কাজ করবে সেটা কোর্ট ডিসাইড করবে। আমরা কোর্টে গিয়েছে, কোর্টে ডিসাইড করবে। আমরা রিট করেছি, আমরা আমাদের নিবন্ধনের ব্যাপারে মানে নিবন্ধন তো আছে, এটা মার্কাটা কে পাবে সেটা নিয়ে কোর্টে একটা রিট করা হয়েছে। আমরা আশা করছি অল্প কয়েকদিনের মধ্যে এটার একটা জাজমেন্ট আমরা পাবো। বিভিন্ন লাঙ্গল আমি বলি নির্বাচনের জন্য আমাদের 6টা অলরেডি 6টা নিবন্ধিত দল আছে, সেখানে মার্কা আছে, তখন আমরা সেটা ডিসাইড করব কিভাবে করব নির্বাচন। তবে নির্বাচনের পরিবেশ যদি সৃষ্টি হয়, যেটা আমি আগেই বলেছি, নির্বাচন যদি আমরা মনে করি সেখানে নিরাপত্তার প্রশ্নটাও ঠিক থাকে তাহলে আমরা নির্বাচন করব, এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন। যদি লাঙ্গল না পাই, দেয়ার আর অল্টারনেটিভস। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছিল, তো সেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তোলা হয়েছিল, তো সেই দাবি তো এখনো আছে। আপনারা কি মনে করছেন যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? এইরকম আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো, আমি এটা বিশ্বাস করি। কারণ আমি মনে করি যে একটা ইলেকশন যেখানে এক্সক্লুড করে, মানে খালি জাতীয় পার্টি না, যে কোনো পার্টিকে এক্সক্লুড করলে তার ফল কি হয় আমরা আগে দেখেছি। আমাদের আগের যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে কি হয়েছে, সেটার ফল কি হয়েছে আমরা দেখেছি। সুতরাং আমরা আশা করব একটা ইনক্লুসিভ ইলেকশন যেখানে জনগণ, লেট পিপল ডিসাইড, লেট পিপল গিভ দ্য ভার্ডিক্ট। আমার কথা হচ্ছে যে আপনি একদিকে গণতন্ত্রের কথা বলবেন, হ্যাঁ, যদি কেউ কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, কোনো ক্রিমিনাল ইয়ের জন্য যদি সে কনভিক্টেড হয় বা ইজ রেসপন্সিবল, সে ডেফিনেটলি নির্বাচন করতে পারবে। কিন্তু যারা কোর্ট দ্বারা আপনার ইয়ে হয়নি, কনভিকশন হয়নি, বা তাদের ওরকম কোনো কেস নেই, তাদেরকে আপনার জনগণ ডিসাইড করুক। তারা, আমি যদি গণতন্ত্রের কথা বলি, মানুষের আসল বিচার জনগণের কাছে রাখেন। ভাই, আমি জাহিদ বিপ্লব বলছিলাম ঢাকা টাইমস থেকে। আমি আর একটা প্রশ্ন হচ্ছে, আপনার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সেটা কি আলাদাভাবে একটা জোট নিয়ে নির্বাচন করবেন, নাকি এই জোটটাই বিএনপি বা অন্য কোনো বড় জোটের সাথে নির্বাচন করার সম্ভাবনা আছে? এক।
আর নাম্বার 2 হচ্ছে যে আপনার ইতিমধ্যে জানতে পারছেন বিএনপি যতগুলি রাজনৈতিক দলের সাথে জোট করছিল তাদের অনেকেই দল থেকে বেরিয়ে গেছেন, তাদের অভিযোগ তাদেরকে কাঙ্ক্ষিত মূল্যায়ন করা হয়নি। সেক্ষেত্রে আপনারা কি যারা বেরিয়ে গেছেন তাদের সাথে কোনো যোগাযোগের সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমরা ফার্দার কোনো জোট করব কিনা সেই প্রশ্নের উত্তর আমি এখন দিতে চাই না, কারণ সাধারণত তো উত্তর একটা দিয়ে দেওয়া হয় তারপরে ওটা বদলানো হয়। আমরা সেটা করতে চাই না, বিকজ উই ওয়ান্ট টু বি ভেরি স্ট্রেট। আমরা রাজনীতিটাকে স্বচ্ছ করতে চাই এবং যেটা সত্য সেটা বলতে চাই। সেই জন্যই আমি কোনো অপশন আমাদের এই মুহূর্তে আমরা বন্ধ করব না। আমরা কী করব সেটা যখন তফসিল ঘোষণা হবে, অন্যান্য অনেকেই আছে, এমনকি আমাদের দলেও এখন এইখানে বসে আছে, এর মধ্যেই গতকাল রাত্রেও আমাকে কিছু দল আমাদের সাথে যোগাযোগ করেছে ঢোকার জন্য। সুতরাং দেয়ার উইল বি লট অফ চেঞ্জেস টিল দি ফাইনাল ওই যে নমিনেশন প্রসেসে যে এগুলোর ইয়ে হবে। আর অনেক সময় নমিনেশন প্রসেসের পরেও কিন্তু জোট হয়। সুতরাং দিস ইজ অ্যান ওপেন কোয়েশ্চেন, আমি এটার উপর কোনো কমিটমেন্ট দিতে চাই না, ইয়েস বা নো বলতে চাই না। আর সেকেন্ড কথা যে বিএনপির যারা পায়নি, আই এম এ পলিটিক্যাল পার্টি। আমি যারা আমার দলে বিশ্বাস করবে, আমার জোটে বিশ্বাস করবে এবং তার যদি সেই ইয়ে থাকে কি বলে যে হওয়ার যোগ্যতা যদি পূরণ করে এবং সে যদি একটা উইনেবল ক্যান্ডিডেট হয়, ডেফিনেটলি উই উইল কনসিডার। ইট ইজ এনিওয়ান, ইট ইজ নট বিএনপি, এটা যে কোনো দলেরই হতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি এলিজা রহমান। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি এলিজা রহমান। আমি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং একজন শিক্ষানবিশ আইনজীবী। তো আজকে এই জোটে আসতে পেরে এবং আমি আমাদের মঞ্জু ভাই, আমি নিজেও মঞ্জু ভাইয়ের এলাকার লোক, সেই হিসেবে আমি একটা প্রশ্ন দাবি করছি। সেটা হচ্ছে যে অনেকগুলি নিবন্ধিত দলও আছে এবং অনিবন্ধিত দলও আছে। নতুন করে যারা মানে আসবে নিবন্ধিত বা অনিবন্ধিত দল, তাদেরকে জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপনারা কি মানে যোগ্যতা দেখবেন বা তাদের কি বিষয়টা দেখে আপনাদের সাথে নতুন করে অন্তর্ভুক্ত করবেন? মানে যারা নতুন করে আসতে চায় এই জোটে অন্তর্ভুক্ত করব, মানে তাদেরকে কি যোগ্যতা দেখবেন? তাদের যোগ্যতা দেখব তারা প্রথমে আমাদের যেই অবজেক্টিভগুলো আছে সেগুলোতে বিশ্বাস করে কেন। যেমন বলেছে, আমি যেমন বলেছে বাংলাদেশের জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ, তারপরে আপনার গণতন্ত্রে, এগুলো সব কিছু মিলে আপনার মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনের চেতনা, এগুলোতে যারা বিশ্বাস করে, ইট ইজ এ ব্রড প্ল্যাটফর্ম এবং এই ব্রড প্ল্যাটফর্মে যারা আসতে চাইবে তাদের যোগ্যতা থাকে, নিশ্চয়ই আমরা ওয়েলকাম করব। সম্মানিত